25শে জুন 1983 লর্ডসের মাঠে একটি ক্যাচ, একটি কাপ, একটি ড্রিম, কিন্তু এটা ছিল শুধুই শুরু। নমস্কার, জোহার বন্ধুরা। সেদিন কপিল দেবের সেই লেজেন্ডারি ক্যাচ যা আমাদেরকে একটা ট্রফি এনে দিয়েছিল, কিন্তু এটা সির্ফ একটা ট্রফি ছিল না, এটা ছিল একটা সাম্রাজ্যের সূচনা। 2025 সালে বিসিসিআই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড, কিন্তু এই সাম্রাজ্যের পিছনে আছে কিছু রাজনীতি, কিছু কৌশল যা আপনাকে কেউ বলবে না। আমি আপনাদের বলবো কিভাবে একটা আন্ডারডগ টিম বিসিসিআই আজকে হয়ে উঠল বিশ্বের ক্রিকেট আম্পায়ার। এই গল্পে আছে বিলিয়ন ডলার, বলিউড, রাজনীতি এবং আরও কিছু ডার্ক সিক্রেট যা মেন স্ট্রিম মিডিয়া আপনাকে কখনোই বলবে না। 1983 সালের আগে ভারতীয় ক্রিকেট মানে ছিল দুর্বলতার প্রতীক। 1971 সালের আগে পর্যন্ত ভারতের একমাত্র অ্যাচিভমেন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতা। তখন ভারতীয় দলকে বলা হতো ওয়ার্ল্ড ক্রিকেটের প্র্যাকটিস টিম, মানে সবাই আমাদেরকে হারিয়ে কনফিডেন্স বাড়াতো। বাবারা চায়ের দোকানে বসে বলতেন যে আমাদের ক্রিকেটার দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু ইতিহাস অন্য কিছু লিখতে যাচ্ছিল। 1983 সালের 25শে জুন সব কিছু পাল্টে গেল। কপিল দেবের ক্যাপ্টেন্সিতে ভারতে আসলো ওয়ার্ল্ড কাপ, কিন্তু এটা শুধু একটি ট্রফি ছিল না, এটি ছিল একটি নতুন যুগের সূচনা। এটি ছিল ভারতীয় ক্রিকেটের পুনর্জন্ম। পরের 24 বছর বিসিসিআই আস্তে আস্তে নিজেদের পজিশন তৈরি করতে থাকে। 1991 সালে লিবারাইজেশন ঘোষণার পর ভারতে নতুন নতুন কোম্পানি, বাইরের কোম্পানিরা আসতে শুরু করে এবং আস্তে আস্তে ভারতের বাড়িতে বাড়িতে টেলিভিশন আসতে শুরু করে এবং বাড়িতে বাড়িতে ক্রিকেটের প্রসার ঘটতে শুরু করে। এই সময় সচিন তেন্ডুলকর হয়ে উঠলেন ইন্ডিয়ান আইকন। কিন্তু আসল টার্নিং পয়েন্ট এসেছিল 2007 সালে, যখন ভারত T20 ওয়ার্ল্ড কাপ জিতে নেয়। কিন্তু তারা যা করলো সেটা ছিল রেভলিউশনারি। 2008 সালের 18 এপ্রিল ভারতের চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হলো IPL এর প্রথম ম্যাচ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এটা একটি শুধুমাত্র ম্যাচ ছিল না, এটা ছিল বিসিসিআই এর রেভলিউশন, বিজনেসের রেভলিউশন। কিন্তু বিসিসিআই কি করেছিল অন্যদের থেকে আলাদা? প্রথমেই তারা ক্রিকেটটাকে এন্টারটেইনমেন্ট বানিয়ে দিল। এখন খেলা শুধু খেলা নয়, ছিল বলিউড স্টার্স, সেলিব্রিটিজ, মিউজিক কনসার্ট, ছিল চিয়ার লিডার্স। এখন খেলাটা হয়ে গেল কমপ্লিট প্যাকেজ। শাহরুখ খান কিনে নিলেন কলকাতা নাইট রাইডার্স, প্রীতি জিন্টা কিনে নিলেন কিংস 11 পাঞ্জাব। এইভাবে এখন শুধু এটা আর খেলোয়াড়দের বিষয় রইল না, এটা হয়ে গেল গ্ল্যামারের খেলা। দ্বিতীয় মাস্টার স্ট্রোক ছিল সিটি বেসড টিম। আগে টিম ছিল কান্ট্রি বেসড, এখন হয়ে গেল সিটি বেসড। IPL এ প্রতিটি শহরের নিজস্ব দল, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, চেন্নাই সুপার কিংস। এইভাবে প্রত্যেকটি শহর পেয়ে গেল নিজস্ব টিম। তৃতীয় স্ট্র্যাটেজি ছিল প্লেয়ার ব্র্যান্ডিং। MS ধোনি এখন আর শুধু উইকেট কিপার নন, তিনি হয়ে উঠলেন একজন ক্যাপ্টেন কুল। বিরাট কোহলি এখন আর প্লেয়ার নন, উনি হয়ে গেলেন রান মেশিন। এইভাবে এক একজন প্লেয়ারকে তারা ব্র্যান্ড হিসাবে তুলে ধরল। এর আসল জিনিয়াস ছিল তাদের বিজনেস মডেলে। 2008 সালে IPL এর প্রথম রাইটস বিক্রি হয়েছিল $1.3 বিলিয়ন 10 বছরের জন্য। 2023 সালে এটাই হয়েছে $6.2 বিলিয়ন, মানে 600% বৃদ্ধি মাত্র 15 বছরে। IPL এর সাকসেসের পর বিসিসিআইয়ের ইনকাম ICC থেকে অনেকটাই বেড়ে গিয়েছিল, কিন্তু তার আসল টার্গেট ছিল ICC-তে অ্যাবসলিউট কন্ট্রোল পাওয়া, এবং সেটা তারা করেছে ব্রিলিয়ান্টলি। 2014 আগে ICC-র মেম্বার 10টি দেশ সমান রেভিনিউর ভাগ করত, তাই সেই সময় পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ইত্যাদি দলগুলির উত্থান ছিল চোখে পড়ার মতো। কিন্তু তারপরে এমন কি হলো যে এই দেশগুলি এখন বিশ্বকাপে চান্স পায় না? তার কারণ হলো বিগ 3 পলিসি। 2014 সালে বিসিসিআই ইন্ট্রোডিউস করলো বিগ 3 পলিসি,
যার ফলে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এই তিনটি দেশই আইসিসির সম্পূর্ণ রেভিনিউ একটা বড় অংশ ভাগ নিতে লাগলো। তাদের যুক্তি হলো যার যত ভিউয়ার বেশি তার ইনকামও তত বেশি হওয়া উচিত। তাই এখন আর এই লাভের সমান ভাগ হয় না, এখন মাত্র 43% ইন্ডিয়াই দেয়। 2023 সালের ডেটা অনুযায়ী বিসিসিআইয়ের ইনকাম অ্যানুয়ালি $500 কোটি চেয়ে বেশি। এটি সকল ক্রিকেট বোর্ডের কম্বাইন্ড রেভিনিউরও বেশি। ফলে টাকা কামানোর জন্য তারা আর এটিকে খেলা অবধি সীমিত রাখেনি, তারা এটাকে একটি সার্কাসে পরিণত করে দিয়েছে। প্রি ম্যাচ ইন্টারভিউ, চিয়ার গার্লস, স্টার অ্যান্ড ক্রিকেটারের ফ্যামিলিকে স্টেডিয়ামের মধ্যে আনা যাতে দর্শক তাদের ইমোশনের সাথে কানেক্ট হতে পারে। কমেন্ট্রেটিং লোকাল ল্যাঙ্গুয়েজে, যদিও সেই কমেন্টেটরদের ক্রিকেটের নলেজ সম্বন্ধে বেশি জ্ঞান নেই। ফেক অডিয়েন্স চিয়ার অ্যান্ড ডেসিবেল মিটার, এইসবের জন্যই ক্রিকেটের দুদিন আসতে চলেছে। আগে যেখানে বিশ্বকাপ 16টি টিমের হতো, বর্তমানে সেটি 10টি টিমের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। এদিকে ফিফা কিন্তু 32টি টিমের খেলা পরিচালনা করছে। ক্রিকেট খেলতে যাওয়া দেশগুলি আস্তে আস্তে পিছিয়ে পড়ছে, তারা তাদের 100% দিয়েও বিশ্বকাপ মঞ্চে আসতে পারছে না। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে এইসব দলগুলি ক্রমাগত পিছনের দিকেই যাচ্ছে, বেড়ে উঠছে একমাত্র শুধু ইন্ডিয়া। তাহলে এখন প্রশ্ন হলো বিসিসিআই ভালো না খারাপ? সত্যিটা হলো বিসিসিআই ছাড়া আজ ক্রিকেটকে কল্পনাই করা যায় না, কিন্তু তাদের এই পাওয়ার ক্রিকেটকে আস্তে আস্তে দুর্দিনের দিকে ঠেলে দিচ্ছে। একদিকে বিসিসিআই ভারতীয় ক্রিকেটকে ওয়ার্ল্ডের টপে নিয়ে গেছে, অন্যদিকে পলিটিক্স, কারাপশন, পাওয়ার অ্যাবিউজ এইসবও আছে। ক্রিকেট শুধু খেলা নয়, এটি আমাদের প্যাশন, আমাদের প্রাইড, আমাদের ইমোশন। ব্যক্তিগতভাবে আমি চাই ফিফা এর মতো যেসব দেশগুলি ক্রিকেটে উন্নতি করতে চাইছে সেই সব দেশগুলিকে এগিয়ে যেতে সাহায্য করা হোক, যাতে আমরাও আইসিসি ও ফিফার মতো 32টি টিমের বিশ্বকাপ করতে পারি। আপনাদের কি রায় কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।